এগুলো বই পড়া ছাড়া তোমার পৃথিবীর আর কোনো কিছুর সঙ্গে কোনো যোগ নেই। অনিলা, আমি তামাকটা পর্যন্ত খাইনি। আমার একটাই দুর্বার নেশা, সেটা হচ্ছে বই পড়া। মনে করো যাদের টাকা পয়সা নেই অথচ বেড়াবার ইচ্ছে, তারা তখন কি করে? তারা তখন ট্রেনের টাইম টেবিল পড়ে। আমিও সেরকম ছোটোবেলা থেকে যখন অসচ্ছলতায় ভুগতাম তখন বইয়ের ক্যাটালগ পড়তাম। ধন বলো, আয়ু বলো, আর অন্যমনস্ক ব্যক্তির ছাতা বলো, পৃথিবীতে যত স্মরণশীল জিনিস আছে তার মধ্যে বাংলা বই সবার সেরা। আমি ছোটবেলা থেকে এত পড়েছি যে পাশ করতে পারিনি। পাশ করার জন্য যতটুকু সময় দরকার ছিল ততটুকু আমার ছিল না। আর আমি ফেল করা ছেলে বলে বিশ্ববিদ্যালয়ে ঘোড়া তোলা জলে আমার চলে না স্নান করা। স্রোতেই আমার অবগাহন। আমি এখন উঠি ফেল করেছিলে, আমার অনেক কাজ পড়ে আছে, আপনি আপনার কাজটাই করুন। যেতে হয় যাবে। ও, সরোজের পরীক্ষা তো শেষ, এখন সে কি করছে? এই অবসর সময়ে সে কিছু শিখতে পারে তো। জানো অনিলা, কেউ আমাকে খুঁজে নেবে এ কথা কখনো ভাবিনি। আমার বকুনি শোনার জন্য যখন কেউ ছিল না, তখন তুমি ছিলে আমার একমাত্র শ্রোতা। আমার মানসিক পরিপাকের সশব্দ প্রক্রিয়া তুমি একাই বহন করেছ। তারপর আমার বন্ধুরা যখন এসে গেল, তখন তুমি সে আলাপ থেকে বঞ্চিত হলে। না, আজকাল আমার কাছে অনেক বিএ এমএ পাশ করা ছেলে আসছে। আমার কাছ থেকে তারা অনেক কিছু শিখছে, আমিও তাদের কাছ থেকে শিখছি। কিন্তু আমার নিজের স্ত্রীর ভাইয়ের জ্ঞানার্জনের জন্য কোনো ভূমিকা রাখতে পারছি না। ওর জন্য তো মাস্টার রাখা আছে, স্কুলেও যায় ঠিক মতো। হ্যাঁ, সেটা ঠিক। তারপরেও সরোজকে শেখাবার দায়িত্ব আমি নিতে রাজি আছি। আজকাল বিদ্যাশিক্ষার যে প্রণালী বেরিয়েছে তার মাধ্যমে ওকে আমি শেখাবো। অনিলা কি আমাকে শ্রদ্ধা করে না? আমি কলেজ পাশ করিনি, সেই জন্যই সম্ভবত মনে করে পড়াশোনা সম্পর্কে পরামর্শ দেওয়ার ক্ষমতা এবং অধিকার আমার নেই। এতদিন ধরে ওকে যে অভিব্যক্তিবাদ, মেন্ডেল তত্ত্ব এবং রেডিও চাঞ্চল্য সম্পর্কে যা কিছু বলেছি, নিশ্চয়ই অনিলা তার কিচ্ছু মূল্য বোঝেনি। ও হয়তো মনে করেছে সেকেন্ড ক্লাসের ছেলেও এর থেকে বেশি জানে। আসলে মেয়েদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করবার আশা সেজন্য ছেড়ে দেয়। বিদ্যা বুদ্ধি যা প্রধান সম্পদ। বাহ, নৌকাটা তো বেশ হয়েছে, তবে গলিটা আরেকটু উঁচু হলে ভালো হতো। আচ্ছা দাও, আর একটু উঁচু করে দিই। আচ্ছা সরোজ, তোর কি মা বাবার কথা মনে পড়ে? মার কথা তেমন কিছু মনে নেই, তবে বাবার সাথে অনেক স্মৃতি মনে পড়ে। ছোটবেলা প্রায় বিকেলবেলা বাবার সাথে বিলের দিকটায় যেতাম এবং সূর্যাস্ত হওয়া পর্যন্ত সেখানেই থাকতাম। কেন দিদি? না, এমনি। মা যখন মারা যায় তোর তো তখন মাত্র 2.5 বছর, তোর মনে না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা সরোজ, তোর কি মনে আছে বাবা মারা যাওয়ার 2 দিন আগে আমাদের দুজনকে তার কাছে ডেকেছিলেন আর আমাকে বলেছিলেন, মা আমি তো যাচ্ছি, সরোজে তুমি ছাড়া তো আর কেউ রইল না। তারপর তার জমানো 7,500 টাকা আমার হাতে দিয়ে বললেন, এ টাকা সুদে খাটানোর দরকার নেই, এ টাকা দিয়ে সরোজের লেখাপড়ার ব্যবস্থা করে দিও। দিদি, সরোজ, তুই অনেক ভালো করে লেখাপড়া করবি, বড় বিদ্বান হবি, না হলে যে বাবা খুব কষ্ট পাবে। তোর রেজাল্টের পর সবচেয়ে ভালো কলেজে আমি তোকে ভর্তি করাবো। আমি তোমাকে কষ্ট দিব না দিদি। দাদাবাবু কি বাড়িতে আছেন?
দাদাবাবু আমরা এসেছিলাম। ও তোমরা, নমস্কার। নমস্কার, এসো এসো এসো, বসো। কানাই, তুমি যে গতকাল লেখাটি আমাকে দিয়েছিলে আমি খুব মন দিয়ে পড়েছি। চমৎকার, তোমার চিন্তা ভাবনা খুবই চমৎকার, কিন্তু চরিত্র নির্মাণের ক্ষেত্রে আর একটু মনোযোগ দিতে হবে। আগে দাদাবাবু, দাদাবাবু আপনার এখানে আসার আগে আমরা একটা বিষয় নিয়ে তর্ক করছিলাম। আচ্ছা, একজন ভালো লেখক হয়ে ওঠার জন্য সবচেয়ে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ? যদিও আমি লেখক নই, আমার নেশা হলো বকুনি, ভদ্র ভাষা যাকে বলে আলোচনা। লেখাতে আমার খুবই কুঁড়েমি, তাই তোমাদের মতন মানুষ যারা আমার কথা মন দিয়ে শোনে তাদের নাগাল পেলে আমি বেঁচে যাই। কি যেন বলছিলাম, লেখক হয়ে ওঠা। আমি যত বড় বড় লেখকের কথা জানি তাদের প্রত্যেকের নেশা ছিল বই পড়া। এখন তুমি একটা বই পড়তে চাইছো কিন্তু পাচ্ছ না, এতে যদি তোমার চক্ষুর জিহ্বায় জল না আসে তাহলে তোমার লেখক হয়ে হওয়ার আকুতিতে কিছুটা অবহেলা আছে, এটা বুঝতে হবে। তাহলে বলছেন প্রচুর বই পড়া লেখার জন্য অনেক সহযোগিতা করবেন? অবশ্যই, যতই পড়িবে ততই জানিবে। জ্ঞান অর্জন সম্পর্কে আমার দর্শন এই। আমি নিজের চেষ্টায় ফরাসি, জার্মান এবং স্প্যানিশ শিখেছি। আধুনিকতার যে গাড়িটা ঘন্টা 60 মাইলের বেগে দৌড়চ্ছে, আমি সেই গাড়িতে টিকিট কিনেছি। তাই আমি হাক্সলি ডারউইন এসে থেমে যাইনি, এমনকি টেনিসনকে বিচার করতে আমার সংকোচ হয়নি। তাই ইবসেন মেটারলিঙ্কের নামে নৌকো ধরে আমাদের সাহিত্যে সস্তা বাঁধার কারবার চালাতে আমার সংকোচ হয়। মন দিয়ে পড়ে যাও, নিজের সৃজনশীলতাকে নষ্ট হতে দিও না, এই তো সূত্র। অযোধ্যা, অযোধ্যা, আমাদের চা দাও। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয় যে আধুনিকতার মানদণ্ড, এ কেমন কথা? এই যে আমার কাছে বিএ এমএ পাশ করা ছেলেরা আসে, তারা যতই আধুনিক হোক তাদের চিন্তা ভাবনা ওই ভিক্টোরিয়া আমলের তার সঙ্গে বাঁধা। তাদের জগৎ টলেমির 18-19 শতকের সঙ্গে যেন স্ক্রু দিয়ে আটকানো। মাস্টার মশাই বুলির বাইরে তারা হাওয়া খেতেও বেরোয় না। এই যে বাংলার ছাত্ররা পুত্র পৌত্র প্রত্যাদিক্রমে এর মাঝেই প্রদক্ষিণ করে বেড়াচ্ছে। কই গো?
প্রথম কাজ এই বাড়িটাকে ধুয়ে মুছে ঝকঝকে করতে হবে, কারণ এখানে অনেক দিন কেউ থাকেনি। দ্বিতীয় কাজ মিউজিক রুম ঠিক করতে হবে। তৃতীয় কাজ এই জায়গাটাতে একটা টেনিস কোর্ট তৈরি করতে হবে। চতুর্থ কাজ ছাদের উপর একটি আরামদায়ক বসার জায়গা তৈরি করতে হবে। আর সর্বশেষ কাজ এই গলিতে যত প্রতিবেশী আছে তাদের খোঁজ খবর রাখতে হবে। যাও কাজে যাও। এত বড় গাড়ি কখনো দেখেছিস? না, কখনোই দেখিনি। বিকট আওয়াজ। হ্যাঁ, আর লোকটা কি দারুণভাবে পাইপ খায়। বাপের জন্মে এরকম পাইপ খাইতে কাউকে দেখেছিস? কখনো দেখিনি দাদা। দাদা নমস্কার। নমস্কার দাদা বাবু। দাদাবাবু, মহাসমরে আবির্ভাব। কিসের আবির্ভাব? এই যে 1 নম্বরে নতুন ভাড়াটি এসছে। তাই? হ্যাঁ, আড়ম্বর দেখে মনে হচ্ছে যে সে নরোত্তমপুরের জমিদার। জমিদার? জমিদারি বটে দাদা বাবু। প্রকাণ্ড গাড়ি, সাজগোজ, সে মনে হচ্ছে পুরো এলাকাটা দখলে নেবে। শোনো, আধুনিক কালের বড় লোকেরা সাধারণ উৎপাতের চেয়ে একটু বেশি। এরা হলো অস্বাভাবিক উৎপাত। যাদের 2 হাত 2 পা আর 1 মুন্ডু আছে তার হলো মানুষ। আর যাদের হঠাৎ হাত পা মুন্ডু বেড়ে যায় তার হলো দৈত্য। তারা সবসময় নিজেদের সীমানা ভাঙতে চায়। তাদের প্রতি মনোযোগ দেওয়া অসম্ভব। যাদের পরে মন দেওয়ার প্রয়োজন নেই অথচ মন না দিয়ে থাকবারও জো নেই, এই জগতে তারা হচ্ছে অস্বাস্থ্য। স্বয়ং ঈশ্বরও তাদের ভয় করে। দাদাবাবু, প্রথম দেখাতে আমারও কিন্তু মনে হয়েছে ওনারাই সে আধুনিক কালের বড় মানুষ। দিদি, তুমি কি শুনেছো? 1 নম্বর বাড়িতে ভাড়াটি এসেছে। তাদের দামি গাড়ি আছে, বড় গাড়ি। হ্যাঁ শুনেছি। থাক না দামি গাড়ি, তাতে কি হয়েছে বলতো দেখি। না, এমনি, তুমি জানো কি না তাই। দিদি, আমি একটু বাড়ি থেকে বেরিয়ে আসি। কদিন ধরে বাড়ির কথা খুব মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, কখন যেতে চাস? তুমি বললে কালই। ঠিক আছে, আমি অযোধ্যাকে বলে দিব তোকে বাড়ি দিয়ে আসবে। এখন এদিকে আমার কাছে একটু বস। কিছু বলবে দিদি? না, এমনি।
আমাদের এই গলিটার একটা ভালো গুণ ছিল, আমার মতন আনমনার লোকের সামনে না তাকিয়ে ডাইনে বাইনে ভ্রুক্ষেপ না করে পথ চলতে পারতাম। এখন দেখি সেটিও আর সম্ভব হবে না। আমাদের এই পয়লা নম্বরের প্রতিবেশীর এখন ভুলে থাকা শক্ত হয়ে দাঁড়িয়ে দেখছি। তো ওনার যে এই অস্বাভাবিক বাহুল্যের জন্যে অন্যান্য মানুষ যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এটি উনি বোঝেন না। কি ব্যাপার, বুড়ো বেহারাটাকে তো খুঁজেই পাওয়া যায় না। জিজ্ঞেস করলে বলে একা মানুষ, কাজ বিস্তর। এখন তো দেখি বিনা তাগিদেই বল কুড়িয়ে পয়লা নম্বরের দিকে ছুটে গেল। দাদাবাবু, যতবারই বল আসবে ততবারই ওটাও কুড়িয়ে দিয়ে আসবে। কেন বলো তো? হরেনের কাছে শুনেছি প্রত্যেকবারও বল কুড়িয়ে দেওয়ার জন্য 4 পয়সা করে মজুরি পায়। ও, তো হরেন এই খবর কোথায় পেলো? হরেন তো হর হামেশাই পয়লা নম্বরে যে বসে থাকে, পয়লা নম্বরের প্রতি তার একটা টান টান আর কি। পয়লা নম্বরের অধিবাসী তো দেখি শুধু আমারই শান্তি ভাঙছে না, আমার অনুচর পরিচর্যারও মন ভাঙতে শুরু করেছে। দিদি তাহলে আমি আসি। আবার অযোধ্যায় কিন্তু তোকে নিয়ে আসবে, একা একা আসিস না কিন্তু। আচ্ছা, এসো অযোধ্যা, এই বিষয়ে নিয়ে যাস। বাবু বাবু, জোর বাবু, কি হলো? বাবু, এটা এটা লেগেছে? হ্যাঁ, এটা চলো। এখন আমরা এখান থেকে অন্য কোনো বাসায় গেলে তো ভালো হয়। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। কানে আর সতীশকে বলে দেখি একটা ভালো জায়গায় বাসা খুঁজে দিই।
দেখো, জাঁকজমকের প্রতি মানুষের একটা সহজাত ঝোঁক আছে, তাই না? দেখলে আমরা সবাই কিরকম এই 1 নম্বর বাড়ির চাকচিক্যে স্তম্ভিত হয়ে গেছি। নমস্কার। এসো এসো কানাইলাল, বসো। কানাইলাল, এই পাশের বাড়ির প্রতি তোমার একটু ঔৎসুক্য দেখতে পাচ্ছি। শোনো, চাকচিক্য দিয়ে মনের শূন্যতাটাকে ঢাকা, রঙিন মেঘ দিয়ে আকাশটাকে ঢাকা একই কথা। হাওয়ায় মেঘ যাবে সরে, আর আকাশের ফাঁক বেরিয়ে পড়বে। দাদাবাবু, যাকে ইঙ্গিত করে কথাগুলি বলছেন সেই 1 নম্বরের ভাড়াটিয়া কিন্তু একদম ফাঁপা নয়। সে বিয়ে পাশ করেছে। তিনি 3টি যন্ত্র বাজাতে পারেন, কর্নেট, তানপুরা এবং চ্যালো। হ্যাঁ, যখন তখন সে পরিচয় আমি পাই। সঙ্গীতের সুর সম্পর্কে আমি নিজেকে খুব পণ্ডিত বলে মনে করি না, তবে আমার মতে গানটা উচ্চ অঙ্গের বিদ্যা নয়। যখন মানুষ ভাষার ভাবে বোবা ছিল তখন সঙ্গীতের উৎপত্তি। তখন মানুষ চিন্তা করতে পারত না বলে চিৎকার করত। এখনো যেসব মানুষ আদিম আছে তারা শুধু শব্দ করতে ভালোবাসে। হ্যাঁ, 1 নম্বর থেকে যে তানপুরা সুর ভেসে আসে, আমার মতে যে সেটা বাজায়, যন্ত্রটা তাকে প্রেয়সী নারীর মতো ভালোবাসে। যাই হোক, আপনি বাসার কথা বলেছিলেন না? হলো কিছু? হ্যাঁ, ওই কাশীপুরের কাছাকাছি একটা ভালো জায়গায় বাসা পাওয়া গেছে। আপনি চাইলেই উঠে যেতে পারেন। ঠিক আছে সতীশ, আমি তোমাকে পরে জানাবো।
অনু, 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 কোথায় গেল? আমায় ডেকেছিলে? হ্যাঁ, এতক্ষণ ধরে সাড়া পাচ্ছি না, কোথায় ছিলে? ছাদে। ও শোনো, পরশুদিন নতুন বাসায় যাব, আমাদের সব কিছু এর মধ্যে একটু গোছগাছ করে নিও। আর কিছুদিন অপেক্ষা করলে হয় না? কেন? সরোজের পরীক্ষার ফল কিছুদিনের মধ্যেই বের হবে। আমার মনটা খুব উদ্বিগ্ন হয়ে আছে। এর মধ্যে নড়াচড়া করতে একদমই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি সতীশকে সঙ্গে নিয়ে ওদের সঙ্গে কথা বলে আসবো।
আমার জন্য আজ যা করলেন সারা জীবন আমি সেটা মনে রাখবো। আমি আসলে আপনার জন্য তেমন কোনো কিছুই করিনি। আমি আসলে খুব কাছাকাছি ছিলাম, তো এই জন্যই কাজটা করেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেই কাজটা করত। আপনাকে খুব বিমর্ষ দেখাচ্ছে, আপনি বাড়ি চলে যান। অনু, 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 আজ রাতে কিন্তু আমাদের পূর্ণিমার ভোজ। রান্নাবান্নার জোগাড় সব ঠিক আছে তো? তোমার হাতের মাছের কচুরি আর বিলিতি আমরা চাটনি কিন্তু ওদের খুবই পছন্দ, বলো না যেন। কানাই, আজ কিন্তু সকাল সকাল চলে এসো। আজ আমাদের সভা হবে নাকি? হবে বই কি, সব কিছু তৈরি রয়েছে। ম্যাক্সিম গোর্কির গল্পের বই, মাছের কচুরি, এমনকি বিলিতি আমরা চাটনিও বদি। দাদাবাবু, আমি বলি আজ থাক। কেন বলো তো? আপনার শ্যালক সরোজ পরীক্ষায় পাশ করতে পারেনি, সেটা নিয়ে তার সৎমা অনেক খোঁটা দিয়েছে। সেই খোঁটার সরোজ সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করেছে। সে কি? তুমি কোথা থেকে জানলে? খবর পেয়ে অযোধ্যাকে সঙ্গে নিয়ে বৌদি সেখানে যায়, আর দারোয়ানের কাছ থেকে শীতাংশু মৌলিক খবর পেয়ে সেও সেখানে ছুটে যায়। তারপরে পুলিশকে ঠান্ডা করিয়ে নিজে শ্মশানে উপস্থিত থেকে মৃতদেহ সৎকার করিয়ে দেয়। তুমি আমাকে কিছু বলনি কেন? অনিল, আজ আমাদের সভা হবে না। কেন হবে না? খুব হবে। আমি এত করে সমস্ত আয়োজন করেছি, আমি তা নষ্ট হতে দিতে পারবো না। আজ আমাদের সভা হওয়া অসম্ভব। তোমাদের সভা না হয় হবে, আজকে আমার নিমন্ত্রণ। অনিলা বোধহয় এই আয়োজনের মাধ্যমে সরোজের শোকটা ভুলতে চাইছে। আচ্ছা ঠিক আছে, বেশি কিছু করার দরকার নেই। অনিলা, আমি খুব ক্লান্তি বোধ করছি, তুমি শোবে না? বাসনগুলো তুলতে হবে। আচ্ছা, আমি শুয়ে পড়লাম।
অনিলা, অনিলা, অনিলা। অনিলা। আমি চললুম, আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খুঁজে পাবে না। অযোধ্যা, অযোধ্যা, ডাকছেন? তোর বৌদিমণিকে দেখেছিস? না তো দাদা, কোথাও দিই না, সারা বাড়িময় খুঁজলুম, কোথাও তো পেলাম না। আমি কি বৌদিমণির বাবা বাড়িতে গিয়ে একটু দেখে আসবো? না, থাক। দাদাবাবু, হ্যাঁ? আরেকটি কথা। কি? ওই যে 1 নম্বরের বাড়ির দারোয়ান বলছিল ওরা রাজাবাবু নাকি ভোর রাত্রে কোথায় চলে গেছে। সে কি? আচ্ছা তুই যা, দেখছি। পূর্বে দেওয়া 24টি চিঠির মতো এই চিঠিরও হয়তো কোনো উত্তর আমি পাবো না। আমার এই চিঠিটাও না পড়ে যদি তুমি ছিঁড়ে ফেলো, আমার কোনো দুঃখ নেই। আমার যা বলবার কথা তা তো আমাকে বলতেই হবে। আমার যা পাবার তা আমি পেয়েছি, আর কিছুই চাইনি। তুমি স্বয়ং তোমার সৃষ্টিকর্তার পরম বিস্ময়ের ধন। আমি যদি কবি হতাম তাহলে এই কথাগুলো চিঠিতে তোমাকে লিখবার দরকার হতো না। ছন্দের ভিতর দিয়ে সমস্ত জগতের কণ্ঠে তাকে প্রতিষ্ঠিত করে যেতাম। কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। কাল ভোরবেলা পর্যন্ত মেয়াদ নিয়েছি। এর মধ্যে যদি কোনো দৈববাণী আমার এ দ্বিধা মিটিয়ে দেয়, তাহলে যা হয় কিছু একটা হবে। বাসনার প্রবল হাওয়ায় আমাদের পথ চলবার দাদাবাবু আসবো? আয়। কি বল? খবর নিয়েছি। কি খবর নিয়েছিস? ওই যে 1 নম্বরের বাড়ির রাজাবাবু সম্পর্কে খবর নিতে বলেছিলেন না, খবর পেয়েছি। কি খবর পেয়েছিস? উত্তরের পাহাড়ের দিকে একটা বাংলোতে তাকে দেখা গেছে। তুই ভালো করে ঠিকানাটা জোগাড় কর, আমি যাব। আজ্ঞে বাবু।
আমি অনিলাকে একবার মাত্র দেখে চলে যাব। অনিলা? কেন, অনিলা আপনার সঙ্গে আসেনি? না, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। আমার সারা জীবনে আমি অনিলার কাছ থেকে কেবলমাত্র এই একটা চিঠি পেয়েছি। পড়ে দেখুন। সে কি, একই রকম কাগজের টুকরো, একই রকম হস্তাক্ষর।